প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমি আজকে 3টা ডিপার্টমেন্টের নবাগত ছাত্রছাত্রীদের সাথে আছি, সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি এবং মেকানিক্যাল টেকনোলজি। আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে তোমাদের সাথে থাকবো ফার্স্ট সেমিস্টারে, সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। সাবজেক্টটা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, নাম শুনে বুঝতে পারতেছো যে এটা ইলেকট্রিক্যাল রিলেটেড সাবজেক্ট। এই সাবজেক্টটা এই জন্যে আমি তোমাদের সাথে এই সাবজেক্টটা নিয়ে এই সেমিস্টার জুড়ে থাকবো। সাবজেক্টটিতে ইলেকট্রিক্যালের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ধীরে ধীরে এই সাবজেক্টটা সম্পর্কে আরও জানবো। সাবজেক্টটা পড়তে আমাদের অনেক ভালো লাগবে, আমরা আশা করছি। তোমরা যেহেতু নতুন, প্রথম থেকেই যদি অ্যাটেন্টিভ থাকো, চেষ্টা করো, তো সাবজেক্টটা অনেক সহজ হয়ে যাবে। এবং এই সাবজেক্টটা আসলে অনেক সহজ। আমি তোমাদের সাথে আছি, ইনশাআল্লাহ সহজ সাবজেক্টটা আরও বেশি সহজ থেকে সহজতর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু আমাদের নতুন ছাত্রছাত্রী, তোমাদেরকে আরও একবার অভিনন্দন জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। যেহেতু সরাসরি আমরা ক্লাস করার সুযোগটা হলো না, অনলাইনে আমাদের পাঠ্যদান কর্মসূচি শুরু করতে হলো বাধ্য হয়ে। এজন্য তোমাদের পরিচিতিটা আলাদা করে নেওয়ার সুযোগ নেই। এজন্যে আমি আরও একবার আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। সেমিস্টার জুড়ে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই সাবজেক্টটা নিয়ে থাকবো। আশা করছি তোমরাও সর্বোচ্চ সহযোগিতা করবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের দিকে চলে যাই। আমাদের সাবজেক্টটা কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট থেকে আজকে যেহেতু তোমাদের সাথে প্রথম ক্লাস, এই সাবজেক্টটার প্রথম চ্যাপ্টারই আলোচনা করার উচিত। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে আজকে আলোচনা করব। প্রথম অধ্যায়ের যে বিষয়টা, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার, যে কারেন্ট বা ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। এখন দেখো, আমরা সরাসরি যেহেতু দেখছি যে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, তাহলে ইলেকট্রিসিটি জিনিসটা কি জিনিস সেটা আমাদের সবার আগে দেখতে হবে যে ইলেকট্রিসিটি জিনিসটা কি। দেখো, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এক অদৃশ্য শক্তি বা বল। আমরা কি কখনো বিদ্যুৎ দেখতে পাই? নিশ্চয়ই দেখতে পাই না। কিন্তু কি করে? বিদ্যুৎ কিন্তু কাজ সমাধান করে, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। আমরা বিদ্যুৎ কিন্তু পঞ্চ ইন্দ্রিয় অনুভব করতে পারি না, ঠিক আছে? পঞ্চ ইন্দ্রিয় এটা অনুভব করা যায় না, কারণ এটা দেখা যায় না, শোনা যায় না, এর কোনো স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই, এমনকি এটা অনুভবও করা যায় না। তো যে কেউ দাবি করতে পারে যে বৈদ্যুতিক বাল্বের দিকে লক্ষ্য করলে আলো দেখা যায়, এটাতে তাপ অনুভব করা যায়। আমরা বৈদ্যুতিক বাল্বের দিকে যদি তাকাই, তাহলে আমরা আলো দেখতে পাই। যদি আমরা হিটারে স্পর্শ করি, তাহলে আমাদের হাত পুড়ে যাবে, আমরা তাপ অনুভব করি। তারপর এরকম আরও যেসব বৈদ্যুতিক যন্ত্র আছে, সেখান থেকে আমরা বিদ্যুতের ফলটা উপভোগ করি। তাহলে বিদ্যুৎটা কি জিনিস? বিদ্যুতের ফল পাচ্ছে, কিন্তু বিদ্যুৎটাকে আমরা অনুভব করতে পারতেছি না। তাহলে বিদ্যুৎটা আসলে কি জিনিস? দেখো, বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি, যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। দেখো, বিদ্যুৎটাকে কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে বিদ্যুৎটা কি হচ্ছে? একটা অদৃশ্য শক্তি। বিদ্যুৎ যেহেতু আমরা দেখতে পাই না, সেহেতু বিদ্যুৎটা কি? একটা অদৃশ্য শক্তি। শক্তি কেন? শক্তি হচ্ছে এ কারণেই বলবো, কারণ বিদ্যুৎ দ্বারা আমরা অনেক কাজ সমাধান করতে পারি।
তো যেহেতু বিদ্যুৎ দেখা যায় না, তাহলে এটা সংজ্ঞাকারে যদি আমরা বলি, বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যেটা আলো উৎপন্ন করে। আমরা যে সিলিং ফ্যান ইউজ করি, এখান থেকে কীভাবে বাতাস উৎপন্ন করে, তারপর হিটারের থেকে তাপ উৎপন্ন করে, এরকম অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। তাহলে ইলেকট্রিসিটি কি? এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। দেখো, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির উদ্ভব হয়েছে ইলেকট্রন বা অ্যাম্বার হতে। প্রাচীনকালে গ্রিক পণ্ডিত প্যালেস লক্ষ্য করেন যে অ্যাম্বারকে রেশমি কাপড় দিয়ে ঘষলে একটা কাগজের ছোট ছোট টুকরাকে আকর্ষণ করে। দেখো, আমরা যদি আমাদের চিরুনি দিয়ে আশ্রয়তে থাকি, তো তারপরে যদি ছোট ছোট টুকরা কাগজকে এই চিরুনি দিয়ে স্পর্শ করি, দেখবা যে এই চিরুনি এই ছোট ছোট কাগজগুলোকে আকর্ষণ করতেছে। কেন আকর্ষণ করতেছে? কারণ এই চুলে এবং চিরুনিতে ঘর্ষণের ফলে ওখানে একটা বিদ্যুতের উৎপন্ন হয়, এবং ওই বিদ্যুতের কারণে এই কাগজগুলো বা টুকরাগুলোকে আকর্ষণ করে। তাহলে বিদ্যুৎ কি জিনিস আমরা হালকা ধারণা পেয়েছি। এখন দেখো শক্তি, বিদ্যুতের শক্তি কি জিনিস? বিদ্যুতের শক্তি হচ্ছে, বিদ্যুতের শক্তি কি জিনিস? দেখো, কত মান রয়েছে যা কিছু খুব বড় বা খুবই ছোট, তাই 10-এর পাওয়ার ব্যবহার করা দরকার হয়। একটা পূর্ণসংখ্যার পাওয়ার প্রকাশ করতে পারি এইভাবে। পাওয়ার বলতে এখানে এই যে আমরা 10⁻² বা 10 পাওয়ার স্কোয়ার দিই, এটাকে বোঝানো হয়েছে। এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার বলা নেই, ঠিক আছে? এখন দেখো, বিদ্যুৎ যে আমরা প্রয়োগ করব, কোনো কিছু ভিতরে যদি আমরা বিদ্যুৎ প্রয়োগ করি, তো তার কিছু ইফেক্টও আছে, তাই না? আমরা যদি কোনো একটা সার্কিটে বিদ্যুৎ প্রয়োগ করি, তার প্রতিক্রিয়া বা ইফেক্ট তো অবশ্যই আছে। তো বিদ্যুৎ প্রয়োগের ফলগুলো দেখো, যে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা দেয় সেগুলো আমরা আলোচনা করছি। দেখো, তাপীয় ফল। বিদ্যুৎ প্রয়োগের ফলে একটা তাপ উৎপন্ন হয়। পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন পরিবাহীটি কী হয়? নিশ্চয়ই উত্তপ্ত হয়। পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন নিশ্চয়ই পরিবাহীটি কি উত্তপ্ত হবে না? অবশ্যই উত্তপ্ত হবে। তো ফলে বৈদ্যুতিক শক্তির একটা অপচয় হয়। বৈদ্যুতিক শক্তির অপচয়, এটা এভাবে বলা যায় যে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটাই বিদ্যুতের তাপীয় ফল। তাহলে বিদ্যুতের তাপীয় ফল কি? কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে তুমি যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করো, তাহলে একটা পাওয়ার লস হয় বা একটা বৈদ্যুতিক অপচয় হয়, এবং এই অপচয়টা হয় কারণ ওই পরিবাহীতে একটা তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্নের ফলে এই অপচয়টা হয়। এজন্য বলা হয় যে বিদ্যুতের তাপ, এটাই বিদ্যুতের তাপীয় ফল। দেখো, বৈদ্যুতিক বাল্ব হতে আলোর মিশ্রণ, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বৈদ্যুতিক বাল্ব হতে যে আলোর মিশ্রণ, কিংবা বৈদ্যুতিক হিটার হতে যে তাপ বিকিরণ, এসবই বৈদ্যুতিক তাপীয় ফল। তাপীয় ফলটা কি? মনে করো একটা হিটার তুমি বৈদ্যুতিক সাপ্লাই দিলা, তাহলে হিটার থেকে তাপ উৎপন্ন হবে না? এই তাপ উৎপন্নর কারণে আমাদের কিন্তু একটা ইউনিট নষ্ট হয়, কারেন্ট পুড়ে। আমরা যেটা বাংলায় বুঝি যে কারেন্ট উঠতেছে, বিল বেশি উঠতেছে, এটা হচ্ছে পাওয়ার অপচয়। তো এটাই হচ্ছে বিদ্যুতের তাপীয় ফল। এরপর দেখো চুম্বকীয় ফল। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। মনে করো একটা পরিবাহীর ভিতর দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহিত করছো, এই একটা পরিবাহী, একটা পরিবাহী, এর ভিতর দিয়ে কি যাচ্ছে? বিদ্যুৎ প্রবাহ করতেছো। বিদ্যুৎ প্রবাহ করলে সাইড দিয়ে কি হয়? একটা চুম্বকীয় ফ্লাক্স তৈরি হয়। তবে ওই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। তুমি প্রয়োগ করতেছো তুমি বিদ্যুৎ, কিন্তু এই পরিবাহীর চারপাশে উৎপন্ন হচ্ছে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিদ্যুৎটা কিসে পরিণত হচ্ছে? চুম্বক শক্তিতে। বৈদ্যুতিক শক্তিটা চুম্বক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি বৈদ্যুতের চুম্বকীয় ফল। দেখো, এই তত্ত্ব কাজে লেগে, চুম্বকীয় ফল কাজে লাগিয়ে বৈদ্যুতিক ঘন্টা, জেনারেটর, মোটর ইত্যাদি চালানো হয়। এই যে বিদ্যুৎ বৈদ্যুতিক শক্তিকে আমরা চুম্বক শক্তিতে রূপান্তরিত করছি, এখান থেকে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক ঘন্টা ইত্যাদি চালনা করা হয়। এরপর দেখো রাসায়নিক ফল। রাসায়নিক ফল বা কেমিক্যাল ইফেক্ট কি জিনিস?
যদি কোনো যৌগিক পদার্থের দ্রবণে একটা যৌগিক পদার্থ, সেখানে তুমি বিদ্যুৎ প্রবাহ করাইবে। বিদ্যুৎ প্রবাহ চালনা করলে তখন কি ঘটবে দেখো, উক্ত দ্রবণটি বিশ্লিষ্ট হয়। এই বিশ্লেষণকে বৈদ্যুতিক বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। দেখো একটা যৌগিক পদার্থের দ্রবণ, সেই দ্রবণে আমরা ইলেকট্রন প্রবাহ যদি চালনা করি, তাহলে ওই দ্রবণটা হচ্ছে বিশ্লিষ্ট হয়, মানে আলাদা আলাদা হয়ে যায়, পদার্থগুলো কি হয়, আলাদা আলাদা হয়ে যায়। এবং এই বিশ্লেষণকে কি বৈদ্যুতিক বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। অম্লমিশ্রিত পানিতে বিদ্যুৎ প্রবাহিত করলে কি হয় দেখো, উক্ত পানি হাইড্রোজেন ও অক্সিজেনে বিশ্লিষ্ট হয়। এখন দেখো একটা পানিতে তুমি যদি অম্লমিশ্রিত একটা পানি আছে, সেই পানিতে এটা একটা যৌগিক পদার্থ, এখানে তুমি ইলেকট্রন প্রবাহ বা বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করলে, তখন আমরা পানি কি দিয়ে গঠিত জানি, আমরা জানি যে পানি হচ্ছে H2O, তাহলে হাইড্রোজেন আর কি অক্সিজেন নিয়ে গঠিত। তাহলে আমরা যদি এর ভিতরে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করি, তাহলে এই যৌগিক পদার্থটা আর কি একটা যৌগিক পদার্থ, ওটা বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায়। ভেঙে যে কি পদার্থ তৈরি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস আলাদাভাবে উৎপন্ন হয়। এটা হচ্ছে রাসায়নিক ফল। এখন যদি আমাদের পরীক্ষায় আসে যে বিদ্যুৎ প্রয়োগের ফল বা বিদ্যুৎ প্রবাহের ফলে কি প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে আমরা অবশ্যই নিশ্চয় লিখতে পারবো যে কি প্রতিক্রিয়া দেখা যায়। তাপীয় ফল, চুম্বকীয় ফল আর রাসায়নিক ফল। দেখো আমি আরো একবার রিমাইন্ড করি যে তাপীয় ফলটা কি জিনিস। পরিবাহীর মধ্য দিয়ে যখন তুমি বিদ্যুৎ প্রবাহ চালনা করবে, তখন কি হয়, পরিবাহীতে একটা তাপ উৎপন্ন হয় এবং এই তাপ উৎপন্নের ফলে পরিবাহীতে একটা পাওয়ার অপচয় হয়, এবং এই অপচয় বা এই ঘটনাকে তাপীয় ফল বলে। এখন দেখো চুম্বকীয় ফল কি, একটা পরিবাহীর ভিতর দিয়ে তুমি যখন ইলেকট্রন প্রবাহ বা ইলেকট্রিসিটি প্রবাহ চালনা করবা, তখন ওই পরিবাহীর ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হওয়ার সময় এই পরিবাহীর দুই পাশে বা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এটা হচ্ছে চুম্বকীয় ফল। এবং রাসায়নিক ফল কি, যদি কোনো যৌগিক পদার্থে তুমি বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করো, তো ওই যৌগিক পদার্থটা বিশ্লিষ্ট হবে অর্থাৎ ভেঙে যাবে। এটা হচ্ছে বিদ্যুতের প্রয়োগের ফল। বিদ্যুৎ প্রয়োগ করলে আমরা যে ফল পাই, এগুলো তোমরা আরেকটু তোমাদের বই দিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ে তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের একটু ধারণা দিলাম, তোমরা বাসায় যদি দেখো ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবে। এরপর দেখো আমাদের অ্যাটমের গঠন প্রণালী। এরপর আমরা দেখবো অ্যাটমের গঠন প্রণালী। কোনো পদার্থ, তা সে কঠিন, তরল বা বায়ু যাই হোক না কেন, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যে কোনো পদার্থ, তা সে কঠিন হোক বা তরল হোক বা বায়বীয় হোক, তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এর এক একটি ক্ষুদ্র কণাকে অণু বা দেখো যে কোনো পদার্থ, যে কোনো একটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এর এক একটি ক্ষুদ্র কণাকে কি বলে, অণু বলে। একটা পদার্থ যে অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সেই অসংখ্য ক্ষুদ্র কণার প্রতিটি কণাকে কি বলে, একটা একটা অণু বলে। এই অণু আবার অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। তাহলে একটা পদার্থ যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, সেই ক্ষুদ্র কণাকে কি বলে, অণু বলে। আবার এই অণু আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, সেই এক একটি ক্ষুদ্র কণাকে পরমাণু বা অ্যাটম বলে। তাহলে অ্যাটম কি, দেখো অণু অসংখ্য ক্ষুদ্র, অণু অসংখ্য, দেখো যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে গঠিত।
তাহলে অণু কি জিনিস দেখো, যে কোনো পদার্থ সেটা কঠিন, তরল বা বায়বীয় যে পদার্থই হোক না কেন সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে কি বলে? অণু বলে। এখন আমাদের হচ্ছে আজকে আলোচনা দেখো, এখানে আলোচনা হচ্ছে অ্যাটম, অ্যাটমের গঠন প্রণালী। অ্যাটম কি? অ্যাটম হচ্ছে পরমাণু। অ্যাটম কি? অ্যাটম হচ্ছে পরমাণু। তাহলে এখন আমরা অণু পেলাম, যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্র কণাগুলোকে অণু বলে। এখন আমাদের দরকার হচ্ছে অ্যাটম কি বা পরমাণু কি। এই অণু, এই যে অণু, এই যে অণু, এই অণুগুলো আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এখন একটা খেয়াল করো যে অ্যাটম বা পরমাণু কি, যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি জানি? যে অণু বলে। আবার এই অণুগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অণুর এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে কি বলে? পরমাণু বলে। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে যে পরমাণু কাকে বলে, তাহলে এক কথায় লিখবা যে অণুর ক্ষুদ্র ক্ষুদ্র, অণু যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত সেই কণাগুলোকে কি বলে? পরমাণু বলে। এখন দেখো, এই পরমাণুকে আরো আলাদাভাবে বলা যায় যে মৌলিক পদার্থের এমন ক্ষুদ্র অংশ, পরমাণুকে মৌলিক পদার্থের এমন ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই। এই সংজ্ঞাটা যদি আমরা আরো সুন্দরভাবে দিতে চাই তাহলে বলা যায় যে মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম কণা, পরমাণু কি? মৌলিক পদার্থের এমন একটি ক্ষুদ্রতম কণা বা অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই। অ্যাটমের দুটো অংশ থাকে বা পরমাণুর দুটো অংশ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াস বহির্ভূত। এই পরমাণুর কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে। পরমাণুর কয়টা অংশ থাকে? দুটো অংশ থাকে। কি কি দেখো, নিউক্লিয়াস আর নিউক্লিয়াস বহির্ভূত। নিউক্লিয়াসটা কি জিনিস? এটা পরমাণুর কেন্দ্রের কঠিন অংশ যা দুটি ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত, একটি প্রোটন এবং অন্যটি নিউট্রন। দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি জিনিস? আমাদের কিন্তু পরীক্ষা আসে যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হচ্ছে এই একটা পরমাণুর কেন্দ্রের অংশ, ঠিক আছে? নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রের কঠিন অংশ। এই নিউক্লিয়াসটা কি দিয়ে গঠিত? নিউক্লিয়াস এর দুটি ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। কি কি? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন এবং নিউট্রন। দেখো প্রোটন ধনাত্মক বিন্দু পজিটিভ চার্জ এবং নিউট্রন কি? নিউট্রন হচ্ছে কোনো চার্জ বহন করে না। পরমাণুর যে ক্ষুদ্রতম অংশ, পরমাণুর ক্ষুদ্রতম অংশ দেখো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন
ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে, প্রোটন কি করে নিরপেক্ষ বা চার্জ দিই। দেখো মূলত একটি পরমাণু তিনটা মৌলিক কণিকা নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। যেখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বহন করে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বহন করে, আর নিউট্রন কি নিরপেক্ষ বা চার্জহীন অবস্থায় থাকে। এখন দেখো পরমাণুর দুইটা অংশ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত। এখন নিউক্লিয়াস যেটা, সেটা হচ্ছে একটা পরমাণুর বা অ্যাটমের কেন্দ্র, কঠিন অংশ। এইখানে দুটা জিনিস থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াসে দুটা জিনিস থাকে, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, প্রোটন কি করে পজিটিভ চার্জ বহন করে, আর নিউট্রন থাকে নিরপেক্ষ। এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো নিউক্লিয়াস বহির্ভূত যে অংশ, সেটা হচ্ছে বহির্ভূত মানে কি, নিউক্লিয়াসের বাইরের অংশ, তার মানে কেন্দ্রের পরের অংশ। নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্র, পরমাণু নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বহির্ভূত। তো কেন্দ্র বহির্ভূত দেখো এখানে হচ্ছে ইলেকট্রন, যাতে শুধুমাত্র ইলেকট্রন থাকে। কেন্দ্র বহির্ভূত হচ্ছে ইলেকট্রন থাকে। দেখো এই একটা মনে করো পরমাণু, এই পরমাণু যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই কেন্দ্রটা কি নিউক্লিয়াস। এখানে কি কি থাকে, এখানে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর এই যে চারিদিকে কেন্দ্র বহির্ভূত, কেন্দ্রের বাইরের দিকে যে অংশটা, এটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত। এখানে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কি থাকে, সবসময় ঘুরতে থাকে। এখন দেখো কেন্দ্র বহির্ভূত যে অংশটা, সেই অংশ থাকে শুধুমাত্র ইলেকট্রন। ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে। ইলেকট্রন নিউক্লিয়াস চারিদিকে নিম্নলিখিত শর্ত দিনে প্রায় উপবৃত্তিকারে আবর্তিত হয়। দেখো ইলেকট্রনটা প্রোটনের চারদিকে কিভাবে থাকে, সেটার একটা সূত্র আছে, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো নিউক্লিয়াসের সব দিকে, চারদিকে সবগুলো ইলেকট্রন একটি কক্ষপথে আবর্তিত হয় না। আর একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে তা নির্ভর করে 2n² এর উপর, যেখানে n হলো কক্ষ সংখ্যা। দেখো নিউক্লিয়াসের চারদিকে সবগুলো ইলেকট্রন একটি মাত্র কক্ষপথে আবর্তিত হয় না। তার মানে কি, দেখো ইলেকট্রন সংখ্যা তো ভিন্ন হতে পারে, এক একটা মৌলের পরমাণু ইলেকট্রন সংখ্যা এক রকম হবে অবশ্যই। তো সেক্ষেত্রে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকবে, নিউক্লিয়াসের যে বাইরের চতুর্দিকে, এটা মনে করো নিউক্লিয়াস, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের চতুর্দিকে। তার মানে কি, ইলেকট্রন মাইনাস আধান বহন করে। তো এই ইলেকট্রনটা এই কেন্দ্রের চতুর্দিকে ফ্লোটিং অবস্থায় থাকবে বা ভাসমান অবস্থায় থাকবে। তো এটা কি আকারে থাকবে, এখানে ঘর সংখ্যা তো একটা না, আরো অনেক হতে পারে। তো এই ঘর সংখ্যা কিভাবে এবং কোন ঘরে কতটি ইলেকট্রন হবে, সেটা নির্ভর করে একটা সূত্র আছে, যে 2n²। তাহলে এখন দেখো একটি কক্ষের কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন অবস্থান করতে পারে, সেটা নির্ভর করবে কিসের উপর, 2n² এর উপর। এই 2n² কি জিনিস, যেখানে n হচ্ছে কক্ষ সংখ্যা। এখন প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তাহলে কি হবে, এই প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এই n সমান কি, কক্ষ সংখ্যা। n সমান 1 2 3 4 5 ডট ডট, এটা হচ্ছে কি, কক্ষ সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হবে, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n²। প্রথম কক্ষপথ, এখানে n সমান কত, 1, তাহলে 2 × 1² সমান কত, 2। যদি এবার আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করি, n এর মান চেঞ্জ হবে, তাহলে 2
n সমান কত, এখানেও 2n স্কয়ার দিয়ে নেই, তারপরে 2 ইনটু কত, n সমান 2, তাহলে কত 8, দ্বিতীয় কক্ষপথ, তার মানে 2 নম্বর কক্ষপথ n সমান কত 2। একইভাবে যদি আমরা তৃতীয় কক্ষপথে যাই, ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার সূত্র অনুসারে 2 ইনটু তৃতীয় কক্ষপথ মানে কি 3 স্কয়ার, তাহলে কত হচ্ছে 18, 9 গুণ 2 18। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হচ্ছে, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। একইভাবে যদি আমরা আরো একটা কক্ষপথ নিয়ে দেখো, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিভাবে আসবে, তাহলে একইভাবে 2n স্কয়ার 2 ইনটু 4 স্কয়ার, তাহলে কত 2 ইনটু 16 সমান 32। একইভাবে যদি আমরা পঞ্চম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করি, 2n স্কয়ার সমান 2 ইনটু 5 স্কয়ার, তাই না, 2 ইনটু 5 স্কয়ার। এভাবে যদি আমরা বের করি তাহলে 2 ইনটু এখানে 5 স্কয়ার সমান কি 25 সমান কত 50, এভাবে আসবে। তো আমাদের সাধারণত আসে চতুর্থ কক্ষপথ পর্যন্ত। এখন দেখো, এবং এভাবে আরো অনেক করা যায়, এভাবে আরো অনেক আসতে পারে, আসলে করা যাবে। এখন দেখো আমরা কি করব, দেখো এখন হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর অধিক হয় না। সর্বশেষ যে কক্ষপথ থাকবে সেই কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কি হয় না, 4 এর অধিক হয় না। আবার সর্বশেষ কক্ষপথে আগের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 18 এর অধিক হয়। এই 4 না, এটা হচ্ছে 8। দেখো সর্বশেষ যে কক্ষপথ সেখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, আবার সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত 18। এভাবে এটা হচ্ছে আমরা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের কিভাবে আবর্তিত হয় সেটা আমরা দেখলাম। এখন দেখো আমরা অন্যান্য তথ্য কি আছে, পরমাণুর অন্যান্য তথ্য হচ্ছে অ্যাটমের তুলনায় বা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র। তারপর পরমাণুর ব্যাস 10⁻⁻10 মিটার এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার। প্রোটনের ভর নিউট্রনের ভরের সমান। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে প্রোটনের ভর কত, প্রোটনের ভর কি নিউট্রনের ভরের সমান। ইলেকট্রনের তুলনায় প্রোটন বা নিউট্রন 1840 গুণ ভারী। স্বাভাবিক অবস্থায় একটি অ্যাটমের সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। পারমাণবিক ওজন কি প্রোটন সংখ্যা এটা নিউট্রন সংখ্যা। এখন যদি পারমাণবিক ওজন বের করতে বলে তাহলে কি হবে, সেটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল। পারমাণবিক ওজন কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। এই তথ্যগুলো তোমরা হচ্ছে বই থেকে আরেকবার একটু দেখে নিবা। এখন পরমাণুর আমরা আগামী ক্লাসে করব নাকি আজকে করব? দেখো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু আজকে আর অনেক বেশি পড়াশোনা করাতে চাচ্ছি না। তো যেহেতু আমরা অনলাইনে যুক্ত, সেইভাবে মনের মতো করে ক্লাস নেওয়া যায় না। আসলে তোমরা যখন সরাসরি উপস্থিত থাকবে তখন আমার ক্লাস অনেক বেশি এনজয় করবা। কারণ ক্লাসে আমরা শুধু যে পড়াশোনা করব এমন না, পড়াশোনার পাশাপাশি আমরা মজাও করব। পড়াশোনাটাকে যদি আমরা বিনোদনের আওতায় নিয়ে আসতে না পারি তাহলে পড়াশোনাটা অনেক কঠিন হয়ে যাবে, প্যারা মনে হবে। তো আমাদের ক্লাসে আমরা অনেক ধরনের মজা করব, তোমাদের কাছ থেকে অনেক গল্প শুনবো, আমি অনেক গল্প বলবো। ক্লাস যদি 40 মিনিটের হয়, হয়তো 20 মিনিট ক্লাস করাবো। প্রথম 10 মিনিট হয়তো তোমাদের সাথে গল্প করব, পরে 10 মিনিট পড়াবো, তারপর আবার 10 মিনিট গল্প করবো, আবার 10 মিনিট পড়াবো।
এরকমভাবে আমরা আমাদের এই সাবজেক্টটা সামনে যখন সরাসরি ক্লাস হবে তখন আমরা ক্লাসটাকে আরও বেশি উপভোগ্য করে তুলব ইনশাল্লাহ। তো তোমরা যতদিন সশরীরে ক্লাসে আসার মতো মানে পরিস্থিতি না আসে ততদিন এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসগুলো দেখো এবং পড়াশোনা শুরু করে দিও। যেহেতু তোমরাই মনে হয় একমাত্র ব্যাচ যারা কলেজ লাইফের প্রথম ক্লাসগুলো অনলাইনে করতে হচ্ছে, এক কথায় ওরিয়েন্টেশন ক্লাস বলো, প্রথম পড়ালেখা বলো, ছাত্রের সাথে পরিচিতি বলো, সব কিছু অনলাইনে হতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। তো আমরা সবাই একটাই ফরিয়াদ জানাই মহান সৃষ্টিকর্তার কাছে, যত দ্রুত সম্ভব উনি আমাদের মাফ করুন এবং এই পরিস্থিতি স্বাভাবিক করে দেন। তো আশা করছি তোমরা ক্লাস উপভোগ করবা। আজকে আমাদের পড়াশোনার বিষয় বা ক্লাসের বিষয় এ পর্যন্ত শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।